অদিতি তৃতীয় মেসেজটি পড়ে নিজের চোখের পানি আটকাতে পারল না, অজর ধারায় কান্নায় ভেঙে পড়ল এবং মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো সে আর নিজ বাসায় থাকবে না, সে এখন তার স্বামীর বাসায় থাকবে। অদিতি সেদিনই তার বাসা ত্যাগ করে স্বামীর বাসায় চলে গেল। রবিন বলল, ভাই অনেক রাত হয়েছে, খাওয়া বাদ দিয়ে এবার বাসায় চলুন। আমি বললাম, বাসায় গিয়ে কি করব, তার থেকে এখানে বসে বসে ড্রিঙ্কস করব, এতেই ভালো। রবিন বলল, ইদানিং আপনার ড্রিঙ্কস করাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে আপনার বড় কোনো মরণ ব্যাধি রোগ হতে পারে। ছোট ভাই হিসেবে শুধু এইটুকু বলবো, ড্রিঙ্কস করাটা এবার একটু কমিয়ে দিন, নয়তো বিপরীত কিছু ঘটতে পারে। আমি মাতাল অবস্থায় বললাম, তুই এত চাপ নিচ্ছিস কেন? আমার জীবনের মায়া আমি নিজেই ছেড়ে দিয়েছি, তাহলে তুই কেন সেখানে নাক গলাচ্ছিস? রবিন নিশ্চুপ। আমি বললাম, আমার লাইফ, আমাকে নিজ ইচ্ছায় চলতে দে প্লিজ, আমি এভাবেই বিন্দাস আছি। এই বলে সেখান থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অপরদিকে অদিতি আজ অধীর আগ্রহ নিয়ে বসে আছে, তার স্বামীর কাছে সব অন্যায়ের ক্ষমা চেয়ে সবকিছু স্বাভাবিক করে নিবে। অদিতি এসব ভাবতেই দরজায় কে জানি গান গাইতে গাইতে আসছে। অদিতি দ্রুত দরজা খুলে অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এ কি হাল করেছে চেহারার! আগের রনি আর বর্তমান রনির চেহারায় আকাশ পাতাল তফাৎ। এখন অদিতির সামনে যে রনি দাঁড়িয়ে আছে সেটা কোনো এক মাতাল নেশাখোর ছাড়া কিছুই না। অদিতি এসব ভাবতেই আমি মাতাল অবস্থায় বলে উঠলাম, এই কে আপনি? আমার রুমে কি করছেন? অদিতি আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল, নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, আমি তোমার স্ত্রী অদিতি। আমি নেশার ঘরে বললাম, আমার স্ত্রী আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে, তার মানে আমি এখন স্বপ্ন দেখছি। অদিতি কিছুটা খুশি হয়ে বলল, স্বপ্ন না, আমি বাস্তবেই তোমার জীবনে আবার ফিরে এসেছি। আমি বললাম, আজকে হয়তো ড্রিঙ্কস করাটা বেশি হয়ে গেছে, এর জন্য চোখে ভুল দেখছি, ঘুমাতে হবে তাড়াতাড়ি। এই বলে আমি বিছানায় শুয়ে পড়লাম। এইদিকে অদিতি আমার মুখে ড্রিঙ্কস করার কথা শুনে পায়ের নিচের মাটি যেন সরে গেল, তার মানে ও নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এটা ভাবতেই অদিতির হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। অনুশোচনায় নিজেকে বারবার কেন জানি শেষ করে দিতে মন চাচ্ছে। মনের মাঝে হাজারো কষ্ট চেপে কোনো কিছু না ভেবে অদিতি তার স্বামীর পাশে শুয়ে পড়ল এবং তার মাথায় নিজের অজান্তেই পরম ভালোবাসায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবেই রাতটা কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম অদিতি আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। তা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম, যে কিনা আমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না, আর সে আমাকে জড়িয়ে ধরে কি পরম ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। রাতে যাকে স্বপ্ন বলে ঘুমিয়ে পড়েছিলাম সে সত্যি এসেছে। হয়তো নীলা ভাবি আমার এমন করুণ অবস্থা দেখে অদিতিকে সবকিছু বলে দিয়েছে এবং অদিতি তার ভুল বুঝতে পেরে আমার কাছে ছুটে এসেছে। তাছাড়া আমার কাছে এসেই বা কি হবে? আমার জীবন তো এখন নরকে পরিণত হয়েছে। আমার জীবনে আমি একাই বিন্দাস আছি, এখানে দ্বিতীয় কাউকে লাগবে না, এমনকি অদিতিকেও লাগবে না। সে আমাকে অনেক অবহেলা অপমান করেছে। বাসর রাতে অদিতি আমাকে জড়িয়ে ধরে বলেছিল, যত যাই কিছু হোক না কেন আমরা দুজন কখনো কাউকে ছেড়ে দূরে থাকবো না, সুখে দুঃখে আমরা একসঙ্গেই থাকবো। সেদিন আমিও অদিতিকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমাদের মাঝে যতই মান অভিমান হোক না কেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? অদিতি বলেছিল, পারবো না, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। সেই দিনের কথাগুলো শুধু কথাই ছিল। সামান্য একটা দুর্ঘটনার জন্য অদিতি আমার জীবন থেকে চলে যেতে দ্বিতীয়বারও ভাবেনি। অদিতি তো খুব বলেছিল আমাকে ছেড়ে সে কখনোই যাবে না। এই কি তার নমুনা? প্রকৃতপক্ষে অদিতি আমাকে ভালোই বাসে নাই। ভালো যদি বাসতই তাহলে আমার করুণ অবস্থা দেখে সে এমনিতেই চলে আসতো, কিন্তু তা আর হলো না। এখন তো আমার জীবনে অদিতির প্রয়োজন নেই, আমার একাকী লাইফে আমি বিন্দাস আছি। এসব ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে অদিতিকে আমার কাছ থেকে সরিয়ে বললাম, এই যে হ্যালো। অদিতি বলল, তোমার ঘুম তাহলে ভেঙেছে? আমি বললাম, আপনি তো চরিত্রহীনদের সহ্য করতে পারেন না, তাহলে আজ কেন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন? অদিতি বলল, আমার স্বামী কোনো চরিত্রহীন না, সে সত্যটা আমি জেনে গেছি, এর জন্য তোমার জীবনে আবার ফিরে আসলাম। আমি বললাম, চলেই যখন গিয়েছো তো ফিরে আসার কোনো প্রশ্নই আসে না, কি দরকার ছিল আমার এই নরকময় জীবনে আবার আসার? অদিতি নিশ্চুপ। আমি বললাম, কথায় আছে না, ভাঙ্গা হাড়ি কখনো জোড়া লাগে না। এখন তুমি আমাকে যেভাবেই অনুরোধ হোক অথবা দুষ্টু মিষ্টি কথাতে আমাকে যতই বোলানোর চেষ্টা করো কাজ হবে না। ভাঙা সংসার ভাঙাই থাকবে, সেটা আর জোড়া লাগবে না। এখন তুমি যে রনিকে দেখছো সে আর আগের রনি নেই। এলাকা জুড়ে সবাই জানে মদখোর রনি। অদিতি কথাটা শুনেই কাপা গলায় বলল, তুমি তো একজন শিক্ষক ছিলে, ছাত্রছাত্রীদের সবসময় ভালো উপদেশ দিতে, আজ তুমি এসব করে নিজেকে শেষ করে দিচ্ছ? আমি বললাম, হ্যাঁ আমি শিক্ষক ছিলাম, কিন্তু এখন আর নেই। এলাকার সবাই জানে আমি একটা চরিত্রহীন, আমার চরিত্রের কোনো ঠিক নেই। যেখানেই যাই তারা আমাকে নিয়ে সমালোচনার দোকান খুলে বসে। ছাত্রছাত্রীদের অভিভাবকরাও আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে শুরু করেছিল। এর জন্য নিজ ইচ্ছায় চাকরিটা ছেড়ে দিয়েছি। অদিতি বলল, কেন এভাবে নিজেকে নরকের দিকে এগিয়ে দিচ্ছ? তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে
তাহলে আমার কি হবে? আমি বললাম আমার যা খুশি তাই হোক, এতে তোমার কি? তাছাড়া আমার জানা মতে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখন যেটা আছে সেটা হয়তো কাগজে কলমে, আত্মার সঙ্গে যে সম্পর্কটা জড়িয়ে ছিল সেটা তো সেই দিনই শেষ, যেদিন তুমি আমাকে অপমান অপদস্থ করে বাসা থেকে চলে যেতে বলেছো। অদিতি নিশ্চুপ। আমি বললাম পরিশেষে একটাই কথা, আমার জীবনে তোমার কোনো স্থান নেই, তুমি আবার তোমাদের বাসায় চলে যাও, আমি একাই বিন্দাস আছি, সবকিছুতেই এখন নিজেকে মানিয়েছি। অদিতি কথাগুলো নীরবে শুনছে আর শব্দহীনভাবে কান্না করে যাচ্ছে। আমি বললাম তোমাকে ছাড়া কদিন কষ্টে ছিলাম, রান্না করে দেওয়ার মতো কেউ ছিল না, কেউ বলতো না খেয়েছি কিনা, তোমাকেই বা কি বলবো, আমার আপন বাবা মা ওনারাই তো কোনো খোঁজ খবর নেয়নি, যদিও তাদের সামনেই চলাফেরা করতাম। আর ভাইয়ার সঙ্গে ছোট থেকেই আমার মিলতো না, তার কথাই বা কি বলবো, সব মিলিয়ে খুব কষ্টের মধ্যে আমাকে থাকতে হয়েছে। এখন অবশ্য বাবা মা ভাইয়া নীলা তারা সবাই আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু তাদের গুরুত্ব এখন আমার কাছে নেই। এর মধ্যে আবার তুমিও আমার লাইফে ফিরে এসেছো, কি আজব একটা বিষয়। অদিতি বলল আমি মানছি তোমার সঙ্গে যা কিছু হয়েছে তা সত্যি অনেক অন্যায় হয়েছে, ইভেন আমিও তোমার সঙ্গে অনেক মিসবিহেভ করে ফেলেছি, অতীতে যা কিছু হয়েছে তার জন্য সত্যি আমি অনুতপ্ত, প্লিজ চলো না আমরা আবার আগের মতো সংসার করি। আমি বললাম কিছুক্ষণ আগে বললাম না ভাঙ্গা হাড়ি কখনো জোড়া লাগে না, সেটা যতই চেষ্টা করা হোক না কেন। অদিতি বলল কে বলেছে জোড়া লাগে না, আমি জোড়া লাগিয়ে দিব, তুমি শুধু নিজেকে নেশার পথ থেকে ফিরিয়ে নিয়ে এসো। আমি বললাম আমি এখন এর মাঝে পুরোপুরিভাবে প্রবেশ করে ফেলেছি, এখন চাইলেও তা আর সম্ভব না। অদিতি কান্না করে বলল এই নেশা তোমাকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে, সেটা কি বুঝতে পারছো না? আমি কিছুটা রেগে বললাম বুঝলেও কিছুই করার নেই, তাছাড়া তুমি কেন আমাকে এসব বলছো, কোন অধিকারে বলছো, তোমার তো কোনো অধিকার নেই। অদিতি বলল আমি তোমার স্ত্রী, আর সেই অধিকার থেকেই বলছি, কেন নিজেকে তিলে তিলে শেষ করে ফেলছো? আমি বললাম সুসময়ে ভালোবাসাগুলো কখনো প্রকৃত ভালোবাসা হয়ে ওঠে না, দুঃসময়ে যে ভালোবাসাটি টিকে থাকে সে ভালোবাসাই প্রকৃত, আর তুমি আমাকে সুসময়ে শুধু ভালোবেসেছো, দুঃসময়ে না। সুতরাং তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আমি কি করছি না করছি সেটা আমার একান্তই ব্যাপার, এখানে নাক গলাতে এসো না। অদিতি বলল ওহ তার মানে আমাদের সংসারটা আর আগের মতো গুছিয়ে নিতে পারবো না? আমি বললাম তোমার ইচ্ছে হলে আমার এখানেই থাকতে পারবে, কেননা তুমি আমার কাগজে কলমে লিখিত স্ত্রী, শুধুমাত্র তোমার পুরো অধিকারই আছে এখানে থাকার, তবে আমার কাছে আসতে পারবে না। এক কথায় তুমি আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আমার কাছ থেকে সে অধিকার আর পাবে না। এই বলে বাহিরে চলে আসলাম। অপরদিকে অদিতি শুধু ছলছল চোখে আমার চলে যাওয়ার পানে তাকিয়েছিল, সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে আমি আমার মতো বাহিরে চলে আসলাম। রোজকার মতোই সারাদিন নেশাখোর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কেটে গেল। আমার সমাজ এখন তাদের সঙ্গেই হয়েছে। রাতে আড্ডা শেষে মাতাল অবস্থায় বাড়ির দিকে রওনা দিলাম। দরজার কাছে গিয়ে বন্ধ দেখে প্রচন্ড রাগ হতে লাগলো। নিজের রাগ সংযত রাখতে না পেরে বললাম কে দরজা বন্ধ করে রেখেছে? দরজা খুল বলছি, নয়তো এখনই ভেঙে ফেলবো। অদিতি দরজার ওপাশ থেকে এসব কথা শুনে তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। আমাকে মাতাল অবস্থায় দেখে তার চোখ যেন কপালে উঠে যায়। অদিতি বিশ্বাস করতে পারছে না তার স্বামী নেশা করে, কিন্তু আজকে এই অবস্থায় দেখে অদিতি বিশ্বাস করতে বাধ্য হলো। নিজেকে সংযত রাখতে না পেরে অদিতি কান্না করে বলল তোমাকে নেশা থেকে দূরে থাকতে বলেছিলাম, আর এখন তুমি নেশাই করে আসছো? আমি বললাম আমাকে না বলার অধিকার তোকে কে দিয়েছে? আমি যা খুশি তাই করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না, আমি আমার মতোই থাকবো, সর সামনে থেকে। এ বলে রুমে প্রবেশ করতেই নিজের কন্ট্রোল হারিয়ে ফ্লোরে ঠাস করে পড়ে গেলাম। অদিতি এই অবস্থা দেখে দ্রুত হাত বাড়িয়ে সামলে নিতে যাবে, এর মধ্যে বললাম খবরদার আমাকে ভুলেও স্পর্শ করবি না। ওহ তুই তো আবার চরিত্রহীনদের সহ্য করতে পারিস না, তাহলে এখন আমাকে স্পর্শ করতে আসছিস কেন? সরে যা, নিজেকে আমি যথেষ্ট সামলে নিতে পারবো, কারো সাহায্য লাগবে না আমার। এই বলে বিছানায় পড়া মাত্রই ঘুমের দেশে তলিয়ে গেলাম। অদিতি তার স্বামীর এসব কথা শুনে ছলছল চোখে তাকিয়ে শুধু ভাবছে কয়েক মাসে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব, যে কিনা আমার ভয়ে সিগারেটটা পর্যন্ত খেতে পারতো না, আজ সে কিনা মদ খেয়ে এসে এসব আচরণ করছে। এসব ভাবছে আর চোখের জল ফেলছে। এখন হয়তো তার সবকিছুই কন্ট্রোলের বাহিরে চলে গেছে। অদিতি তার চোখের জল মুছে তার স্বামীর পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। ওইদিকে তার স্বামী শুয়ে পড়া মাত্রই ঘুমের রাজ্যে হারিয়ে গেছে, কিন্তু অদিতি কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছে না। সে ভাবছে অবহেলা মানুষকে এতটা বদলে ফেলে, এর জন্য হয়তো আমি নিজেই দায়ী। এসব দোষারোপ করছে আর চোখের জল মুছছে। তারপর অদিতিও ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কোনো একটা শব্দ শুনে অদিতির আচমকাই ঘুম ভেঙে গেল এবং লক্ষ্য করলো ব্যালকনিতে দাঁড়িয়ে রনি কিছু একটা খাচ্ছে, তার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। অদিতি অধীর আগ্রহ নিয়ে ব্যালকনিতে গিয়ে মদের বোতল দেখা মাত্রই যেন বাকরুদ্ধ হয়ে গেল। অদিতি বলল শেষমেশ মধ্যরাতেও খেতে শুরু করেছো? আমি বললাম এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার যা খুশি তাই করব, তাছাড়া এটা আমার রোজকার অভ্যাস, একদিন বা 2 দিনের নয়। এই বলে ড্রিঙ্কস করতে লাগলাম। অদিতি বলল এটা তোমার একান্ত ব্যাপার হতে পারে না, তোমার জীবনের সঙ্গে আমার জীবনও জড়িয়ে আছে, সুতরাং আমি তোমাকে এসব ছাইপাশ খেতে দিব না। অদিতি এই বলে বোতলটা ফেলে দিতে যাবে, তখনই নিজের রাগ সংযত রাখতে না পেরে অদিতির গালে ঠাস করে থাপ্পড় মেরে দিলাম। আমি বললাম নিষেধ করেছিলাম তোকে, তারপরও কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছিস? এই বলে মদের বোতলটা হাতে নিয়ে রুম ত্যাগ করলাম। কিছুক্ষণ পর রুমে এসে লক্ষ্য করলাম অদিতি হাঁটু মুড়ে কান্না করছে।
পড়ছে। থাপ্পড়ের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট তার গালে ফুটে উঠেছে। বিষয়টা কেন জানি খারাপই লাগতে শুরু করলো। যাই হোক, অদিতিকেও বুঝতে হবে আপনজনের অবহেলাগুলো কত কষ্টকর। এখন হয়তো আমার করুণ অবস্থা দেখে অদিতি নিজেই নিজেকে দোষারোপ করছে। তাছাড়া আমি কেন এসব ভাবছি? ও যা খুশি তাই ভাবুক, তাতে আমার কি? আমার জগৎ জুড়ে শুধু নেশার প্রয়োজন।